সবাইকে কিন্তু হাত পা বেঁধে রাখতো এবং চোখ বেঁধে রাখতো অল দ্য টাইম। আর গোপন বন্দিশালা, যেটা বৃহত্তম গোপন কারাগার, সেইটা উত্তরাতে অবস্থিত, এতটুকু বলতে পারি। তো সেইটাকে যখন আমরা আইডেন্টিফাই করি, এটা এত বড় সেন্টার ছিল যে সেটাকে পুরো জিনিসটা বিভিন্ন জায়গায় উদ্ধার করতে কয়েক সপ্তাহ সময় লেগেছে এবং এখন পর্যন্ত অনেকটা অনাবিষ্কৃত অংশও আছে এখন। যে আমাদের যারা ভিকটিম, যারা বন্দী ছিলেন সেখানে, গুম হয়ে যারা ছিলেন বছরের পর বছর, তারা 8 বছর যারা ছিলেন, সে ফর এক্সাম্পল, তো তাকে যখন মুক্ত করা হয় 5ই আগস্টের পরে, তিনি অথবা বিভিন্ন সময় যত গুমের শিকার যারা বেরিয়ে আসছেন আগে, সেখানে 1 বছর ছিলেন, 6 মাস ছিলেন, 3 মাস ছিলেন, তারা যারা বেরিয়ে আসছেন তাদের যে সমস্ত স্টেটমেন্ট, এগুলো কিন্তু আমাদের কাছে আছে। গুম কমিশনের কাছেও তারা এসে তাদের বক্তব্যগুলো কিন্তু বলেন। তাদের বক্তব্য থেকে আমরা প্রথমত তাদের স্মৃতির থেকে একটা ম্যাপ আঁকি আমরা। বলা হতো যে, কারণ সবাইকে ইনভেরিয়েবলি সবাইকে কিন্তু হাত পা বেঁধে রাখতো এবং চোখ বেঁধে রাখতো অল দ্য টাইম। কোনো কোনো ক্ষেত্রে বাথরুমে গেলে খুলে দিত, কাউকে রুমের মধ্যে একটু খুলে দিত, কাউকে কিছুদিনের জন্য খোলা রাখতো, আবার বন্দি রাখতো। এই যে প্রক্রিয়াটা, এর মধ্যে যদি 8 বছর থাকে, কখনো কখনো তো কিছু না কিছু সে দেখে, তাকে খাবার দেয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হয়েছে। এই যে 8 বছরে প্রতিদিন যে সমস্ত ঘটনা ঘটেছে, সেগুলো যখন স্মৃতির থেকে উনি বলতে থাকে, তখন কিন্তু আমি শুধু না, আপনারা যে কেউ কল্পনায় একটা পিকচার কিন্তু আঁকতে পারে। তো সেরকমভাবে আমরা পিকচার এঁকেছি। সেই অনুযায়ী যখন আমরা এটা আবিষ্কার করলাম, তখন এই সেন্টারের সাথে যার যার পিকচার মিলে যায়, তখন সেই ভিকটিমকে নিয়ে আমরা আবার সেখানে নিয়ে যেতে হবে, দেখেন তো এটা কিনা। তখন তার আইডেন্টিফাই করে, ইয়েস, দিস ইজ দ্য শু। তো তেমনি একজন যিনি 8 বছর বন্দী ছিলেন সেখানে, তারই ছিল যে তাকে চোখ বেঁধে প্রথমে দোতলায় উঠানো হয়, দোতলায় উঠিয়ে তাকে ডান দিকে নেওয়া হয়, ডান দিকে নেওয়ার পরে আবার ডান দিকে একটা রুমে নেওয়া হয়, সেই রুমের মধ্যে 5 ধাপ সিঁড়ি দিয়ে ওনাকে নিচে নামানো হয়। তারপরে নামার পরে ওনাকে বাম দিকের একটা সেলের মধ্যে রাখা হতো। তা আপনি খেয়াল করেন, প্রথমে দোতলায় উঠে ডান দিক, এবং দোতলা ওঠার সময় একটা দরজা আছে, সেখানে নক করতে হয়, ভিতর থেকে আইডেন্টিফাই করে, একটা জানালা দিয়ে জিজ্ঞাসা করে, দেখে, তারপরে সেটা খুলে, তারপরে ভিতরে ঢুকে ডান দিকে যায়, ডান দিকে যে আবার ডান দিকে 5 ধাপ নামে। আপনি জাস্ট ম্যাপ আঁকতে থাকেন। তো রুমের ভেতরে 5টা সিঁড়ি, সেই সিঁড়িতে নামার পরে বাম দিকে একটা রুমে নেওয়া হয়। তা আমরা ওই সেলটা আবিষ্কারের পরে 5টা সিঁড়ি দিয়ে নিচে নামা পর্যন্ত বের করলাম, বাম দিকের রুম আর খুঁজে পাই না। ওকে, এখন বাম দিকে রুম নাই 2 দিন আমরা রুম খুঁজে পাচ্ছি না। তো প্রথম এটা আমার ব্যক্তিগতভাবে আমি কাজটা করেছিলাম। আমি তখন ওখানে যারা দায়িত্বরত যারা ছিল তাদেরকে বললাম, এই রুমের ওই পাশে কি? বলে, স্যার কিচ্ছু নেই, এটা দেয়াল। তা আমি বললাম যে তার আগের রুমটার বাম পাশে দেখা যাচ্ছে আর একটা রুম আছে। বলে, স্যার এটা এরকম বাঁকা রুম, এর রুমের পাশে আর কিছু নেই। আচ্ছা, ওকে। তখন আমি বললাম যে রুমটাতে আমরা 5 সিঁড়ি দিয়ে নামলাম, এই রুমটার আয়তনটা মাপ, ওয়াইড কতটা আছে? 15 ফিট। আমি আমার ইনভেস্টিগেটরদেরকে বললাম, আপনি নিচে যান, নিচে গিয়ে বাইরের ওয়ালটা মাপেন। বাইরের ওয়ালটা এদিক থেকে এদিকে 27 ফিট। তো উপরে আমি পাচ্ছি 15 ফিট, তাহলে বাকি 12 ফিট কোথায় গেল? তখন আমি বুঝলাম এর মধ্যেই ঘটনা আছে। তখন এই ওয়ালটা আমরা, যে ওয়ালে গিয়ে আমি থেমে যাচ্ছি, যে ওয়ালের পরে আমার রুম থাকার কথা, সেটা তো নাই, এই ওয়ালটা আমরা স্ক্যান করতে শুরু করলাম। স্ক্যান করে বোঝা গেল যে এখানে 2টা দরজা ছিল, একটা জানালার মতো একটা গ্রিল ছিল, সেগুলোকে ওয়াল তুলে আটকা দিয়ে রং করা হয়েছে। রং করলেও আপনি ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবেন। দেন আমরা আইডেন্টিফাই করলাম যে এইটার ভিতরে রুম আছে। তো তার আগে যেহেতু বোমা উদ্ঘাটন হয়েছে, সেজন্য আমরা রুমটা ভাঙার ঝুঁকি না নিয়ে ড্রিল মেশিন দিয়ে রুমটা ছিদ্র করলাম, যে ভেতরে কি আছে। ছিদ্র করার পরে দেখা গেল যে ভিতরে 2টা বড় বড় রুম আছে। সেই রুমগুলোর লোহার রড টড যা কিছু ছিল এগুলোকে ভাঙা হয়েছে, এগুলো খুলে প্লাস্টার ইট সব রুমের মাঝখানে জমা করে রাখা হয়েছে। তো দেখে বোঝার চেষ্টা করলাম বোমা নাই। তারপরে আমরা মেশিন টেশিন নিয়ে গিয়ে, ওইখানে কিন্তু আবার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া আছে, জেনারেটর নিয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে 2 সপ্তাহ। সেটা কেটে আমরা দরজাটা বের করলাম, দরজা বের করে ভেতরে ঢুকলাম। ঢুকে বন্দির বর্ণনা অনুযায়ী ওই রুমের সাথে একটা বাথরুম ছিল, সেই বাথরুম আর খুঁজে পাই না। আবার দেয়াল স্ক্যান করলাম, দেখলাম যে এক কোনায় বাথরুম ছিল, সেটা দরজাটা ওয়াল তুলে বন্ধ করা হয়েছে। সেই ওয়ালটা আবার ভাঙলাম, ভিতরে যে বাথরুম পেলাম। বন্দির বর্ণনা ছিল যে আমি যে রুমে থাকতাম সেই রুমের টাইলসের কালার এবং বাথরুমের টাইলসের কালার 2 রকমের, একটা কালো আর একটা সবুজ আবহাওয়া।
বন্দি তখন দেশের বাইরে, আমরা টাইলসের ছবি আর বাথরুমের ছবি যতটুকু সরাইয়া বের করতে পারলাম, সেইটা ছবি তুলে তাকে পাঠানো হলো। উইদিন 30 সেকেন্ডস উনি বললেন ইয়েস, এটাই সেই বাথরুম, যেটা 8 বছর আমি প্রতিদিন দেখেছি। আর বাইরে যে 5টা সিঁড়ি দিয়ে যে রুমে নামানো, তো ওইটাও টাইলস করা রুম ছিল, কিন্তু আমরা কোনো টাইলস পাচ্ছি না। দেখি যে টাইলস, কিন্তু এক কোনায় টাইলস ভেঙে একটা অংশ টাইলস রয়ে গেছে। ওই টাইলসটা থেকে বুঝলাম যে এটা কোন কালারের টাইলস ছিল, সেটাও পেয়ে গেছে। এখন এই যে কাজটা করছি আমরা, এখন এই পুরো জিনিসটা কিন্তু আমরা ডকুমেন্টেড করেছি, যে আমরা কিভাবে ঢুকছি, প্রথমে ওয়ালটা কেমন পেলাম, তারপরে ড্রিল করলাম, তারপরে দেয়াল ভাঙলাম, ভিতরে গিয়ে কী করলাম, দিস অ্যান্ড দ্যাট, এভরিথিং ইজ ডকুমেন্টেড। এই কাজগুলো যখন করতে যাই, ওই সেলটার ভেতরে তিনটা ডেডিকেটেড টর্চার রুম পাওয়া যায়। সেই টর্চার রুমগুলোতে সাউন্ড প্রুফ করা, ছাদের সাউন্ড প্রুফ করা, চারিদিকে সাউন্ড প্রুফ করা, এর ভেতরে অজস্র টর্চারের ম্যাটেরিয়াল আছে। কিন্তু তারা যেটা করেছিল, এই রুমগুলোর ভেতরে গার্বেজ, ময়লা আবর্জনা, ভাঙাচোরা চেয়ার, ফার্নিচার, কাপড়, নোংরা জিনিস, এগুলো দিয়ে ডাম্প করে রাখছে রুমের ভিতরে, যে ঢুকে আপনি ঢুকতে পারবেন না। এইটা আমরা ক্রমান্বয়ে ক্লিন করতে থাকলাম। ক্লিন করে অনেক ভারী যেগুলো ফার্নিচার, এগুলোকে সরাই ফেললাম। নিচে কাপড় চোপড়, ময়লা আবর্জনা, ছোটোখাটো লাঠি, তারপরে ওই যে ছাদে ঝুলানোর জন্য যে কপি কল ছিল সেগুলো, এগুলো ভাঙা অংশ কিছু কিছু এগুলো পাওয়া গেল। দেয়াল থেকে সাউন্ড প্রুফিংয়ের ম্যাটেরিয়ালগুলো ভেঙে ফেলছে, সেই যে শোলা টোলা যেগুলো দেয়, এগুলো কিছু অংশ আছে, কিছু নাই। এগুলো সরিয়ে সরিয়ে আমাদের ইনভেস্টিগেশনরা দেখার চেষ্টা করছিলাম যে এটা কি আছে। তো প্রথম দিন 2 দিন আমরা কিছু পাইনি। থার্ড ডেতে আমি বললাম যে একটু মেটিকুলাসলি দেখো, একটা একটা করে কাপড় চোপড়, যে সমস্ত মেডিসিন, তুলা, সার্জিক্যাল টেপ, এগুলো পাওয়া যাচ্ছে।